কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু বলে নিই। অ্যারোমেটিক কেমিস্ট্রির লাস্ট ভিডিওতে একটা ক্লাস নিয়েছি, এখানে বেঞ্জিনের স্ট্রাকচার এবং অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করেছি। আজকে অ্যারোমেটিক কেমিস্ট্রি ক্লাস 11-এর বেঞ্জিন বলয়ের যে বিকারকগুলো বিক্রিয়া করে সেই সম্পর্কে আলোচনা করার আগে বিকারকগুলো প্রকৃতি, বেঞ্জিন বলয়ের বিক্রিয়া করার প্রকৃতি নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই জেনে নেব ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল কি। অলরেডি আমার ক্লাস 11-এর প্রথম দিকে এটা জেনেছি, তবুও আজকে আমি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কি, ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কোনটি বেশি বেঞ্জিন বলয়ে কার্যকরী হয় সে সম্বন্ধে আলোচনা করব। বেঞ্জিন বলয়ে অ্যাক্টিভেটিং এবং ডিঅ্যাক্টিভেটিং, অর্থাৎ বেঞ্জিন বলয়ে সক্রিয়তা বৃদ্ধিকর এবং সক্রিয়তা হ্রাসকারী গ্রুপগুলো কারা সেটা নিয়েও আজকের আলোচনায় থাকবে। সর্বশেষ থাকবে এবং একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্থোপ্যারা, ও পি মানে অর্থোপ্যারা, এম মানে মেটা, অর্থোপ্যারা মেটা নির্দেশক গ্রুপ কারা এবং বেঞ্জিন বলয়ে এদেরকে ওরিয়েন্টেশন বলে। বেঞ্জিন বলয়ের ওরিয়েন্টেশনে গ্রুপগুলোর কি ভূমিকা থাকে। এই যে ইলেকট্রোফাইল গুলো আসছে বা নিউক্লিওফাইল, সেটা পরে বলছি তোমরা। সেই ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল গুলো, বিশেষ করে ইলেকট্রোফাইল অর্থোপ্যারা না মেটা নির্দেশক হবে। বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকাকালীন ইনকামিং গ্রুপকে কোথায় সে প্রবেশ করাবে সেটা নিয়ে আজকের আলোচনা মুখ্য গুরুত্বপূর্ণ, কারণ বেঞ্জিনের অ্যারোমেটিক যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে এই অর্থোপ্যারা মেটা নির্দেশকের একটা বিশেষ ভূমিকা আছে। সেই ভূমিকা নিয়ে আজকে আমার আলোচনায় থাকবে। তাহলে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যে প্রথমেই তাহলে জানবো, কি বললাম, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কি। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। প্রথমে আসি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা না, ইলেকট্রোফাইল হলো নিজেরা ইলেকট্রোফাইলকে ই প্লাস বলা হয়। প্লাস মানে কি, ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে এরা কি খুঁজছে, এই বিকারকগুলো বা পার্টিকেলগুলো বলবো যাদের ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন কম আছে, তারা ইলেকট্রন রিচ সেন্টার অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের ইলেকট্রোফাইল বলে। অর্থাৎ ইলেকট্রন সিকিং বা ইলেকট্রন সন্ধানী বিকারকগুলিকে ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল উদাহরণ তাদের মধ্যে কারা আছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল গুলো একটু জেনে নাও, তবে বুঝতে সুবিধা হবে ইলেকট্রোফাইল কারা। যেমন দেখো, ইলেকট্রোফাইল কারা, H+ একটা ইলেকট্রোফাইল। আবার দেখো, ক্লোরাইড, যদি ক্লোরিনিয়াম আয়নের ক্যাটায়ন চলে যায়, হ্যালাইডের ক্যাটায়ন যদি হয়, নাইট্রোনিয়াম আয়ন NO2+, এটাও ক্যাটায়ন হতে পারে। আবার CH3 ক্যাটায়ন, এটা ইলেকট্রোফাইল, এগুলো বলছি। SO3+, এগুলো কি ইলেকট্রোফাইল। নাইট্রোনিয়াম আয়ন, সালফোনিয়াম আয়ন, মিথাইলিয়াম আয়ন, H+, এগুলো কি ইলেকট্রোফাইল। কেন? এদের সবই ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন রিচ সেন্টার বা ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলের সঙ্গে এরা যুক্ত হতে চায়, এদেরকে ইলেকট্রোফাইল বলে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এদের ইলেকট্রন কম আছে একটি করে, এই যে মূলকগুলো এদের ইলেকট্রন কম আছে। ক্যাটায়ন, এরা সবই ইলেকট্রোফাইল গুলো সবই ক্যাটায়ন হয়। ঠিক রিভার্স, উল্টোটা হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক এর উল্টোটা হচ্ছে নিউক্লিওফাইল। তাদেরকে বলা হয় NU। এবার নিউক্লিওফাইলে আসছি, NU-। NU- মানে এরা কি প্রকৃতির হবে, অ্যানায়ন। এরা অ্যানায়ন হবে। অ্যানায়ন এই মূলকগুলো, অ্যানায়ন মূলকগুলো কারা তারা সেটা একটু দেখে নাও। অ্যানায়ন মূলকগুলো কারা, উদাহরণ দেওয়ার পরে আমি সংজ্ঞায় আসছি। OH-, CN-, OH-, CN-, OCH3- ইথারীয় মূলক এটি। আবার দেখো, Br হ্যালাইড গুলো হতে পারে, NH2 অ্যামাইড মূলক। তারপরে দেখো অ্যামিন,
অ্যামোনিয়া, এটা ইলেকট্রন রিচ, ইলেকট্রন আছে ওখানে। এইগুলোকে বলা হয় ইলেকট্রোফাইল, যাদের নিজস্ব ইলেকট্রন, নিজেরা ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রন ওদের কাছে আছে, একটি এক্সট্রা ইলেকট্রন থাকায় এদেরকে নিউক্লিওফাইল বলে। এবং এই নিউক্লিওফাইল বলছে কেন না, ইলেকট্রন ঘাটতিযুক্ত, অর্থাৎ ইলেকট্রন ঘাটতিযুক্ত অঞ্চলের সঙ্গে এরা যুক্ত হতে চায়। ইলেকট্রোফাইল ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলের সঙ্গে যুক্ত হতে চায়, আর নিউক্লিওফাইল ইলেকট্রন ঘাটতিযুক্ত, অর্থাৎ যারা ইলেকট্রন কম আছে বা ক্যাটায়নিক অংশের সঙ্গে যুক্ত হতে চায় কোনো বিক্রিয়কে, সেই ধরনের বিকারকগুলোকে আমরা বলবো কি নিউক্লিওফাইল। ঋণাত্মক অংশ থাকবে নিউক্লিওফাইলের, ধনাত্মক বা ক্যাটায়নিক পার্ট থাকবে ইলেকট্রোফাইল। আশা করি এটা বুঝতে পেরেছো, এর আগেও তোমরা জেনেছো। এটা হাইড্রোক্সোনিয়াম সায়ানাইড, এটা ইথাইলীয় গ্রুপ আছে, হ্যালাইড ব্রোমাইড, এটা হচ্ছে অ্যামাইড, এটা হচ্ছে অ্যামোনিয়ার দুটি ইলেকট্রন জোড়া আছে, এটা নিউট্রাল। এবার যে মূল আলোচনা সেটা হলো ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিন বলয়ের কোনটি বেশি কার্যকরী, বেঞ্জিন বলয়ে কোনটি বেশি কার্যকরী, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল। গত ক্লাসেও বলেছি, আজকে তোমাদের আবার একবার সেটাকে পুনরাবৃত্তি করছি যে বেঞ্জিন বলয়ে একটি ইলেকট্রন রিচ বলয়। কেন না, বেঞ্জিন বলয়ে এই পয়েন্টে আসি এবার। বেঞ্জিন যে রিং, তাতে 6টি পাই ইলেকট্রন সঞ্চরণশীল বা ডিলোকালাইজড হয়ে আছে, অর্থাৎ এই 6টি কার্বনের উপর 6টি পাই ইলেকট্রন আবর্তিত হচ্ছে, উপরিতল নিচেতল, যাকে সেক্সটেট বলা হয়, অ্যারোমেটিক সেক্সটেট। তো সেই বেঞ্জিন বলয়ের যে 6টি ইলেকট্রন সমৃদ্ধ থাকায় এখানে Nu আর E+, যেহেতু এটি ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চল, তাহলে নিউক্লিওফাইল এখানে সহজে যাবে না ইলেকট্রোফাইল সহজে যাবে? মাইনাসে মাইনাস সহজে যুক্ত হতে চাইবে না, ফলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অপেক্ষা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ এখানে প্রত্যেকটাই কি আছে, প্রত্যেকটি কার্বনে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলো অপসারিত হবে, কোনো না কোনো হাইড্রোজেন অপসারিত হবে, আর এই ইলেকট্রোফাইলটা প্রবেশ করবে। ইলেকট্রোফাইল প্রবেশ করে, হাইড্রোজেন, এই জন্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া বেঞ্জিন বলয়ে নিজে একটি ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চল হয়, ইলেকট্রোফাইল যারা ধনাত্মক ইলেকট্রন সন্ধানী বিকারক, তারা সহজে বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন করে। তাই দেখা যায় বেঞ্জিন বলয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অপেক্ষা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজে এবং দ্রুততার সঙ্গে সংঘটিত হয়। আশা করি বুঝতে পেরেছো বেঞ্জিন বলয়ে কোনটি বেশি কার্যকরী, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল। অর্থাৎ এখানে Cn- অপেক্ষা CH3+, একটা যে উদাহরণ দিই, সায়ানাইডের সাবস্টিটিউশন অপেক্ষা এখানে মিথাইল ইথাইল ইলেকট্রন ঘাটতিযুক্ত অংশ বেঞ্জিন বলয়ে সহজে বিক্রিয়া করবে। পরের পয়েন্ট, বেঞ্জিন বলয়ের অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল জেনে গিয়েছি, মানে এবার আমরা বেঞ্জিন বলয়ে অ্যাক্টিভেটিং এবং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ সম্বন্ধে বলে নিই। যে ইলেকট্রোফাইল যারা বেঞ্জিন বলয়ে সহজে আক্রান্ত হয়, তারা কিন্তু বেঞ্জিন বলয়ে অ্যাক্টিভেটিং গ্রুপ বলে, তারা অ্যাক্টিভ করে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন নিজেরা। ইলেকট্রোফাইল যেহেতু বলছি ওদের, তাই দেখা যাচ্ছে ইলেকট্রোফাইলগুলো, নিউক্লিওফাইলগুলো এবং এছাড়াও বেশ কিছু গ্রুপ আছে যারা নিজেরা বেঞ্জিন বলয়ে ইলেকট্রন দান করে, কোনো না কোনো ভাবে ইলেকট্রন দান করে অ্যাক্টিভেটিং গ্রুপ বেঞ্জিন বলয়ে ইলেকট্রন দান করে। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল না বলে অ্যাক্টিভেটিং গ্রুপগুলো একটু দেখো।
অক্সিজেনের অক্সাইড আয়ন, তারপরে দেখো NH2, তারপরে OH, অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, CH3, তারপরে হ্যালোজেন গুলো। এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো বেঞ্জিন বলয়ে যদি প্রবেশ করে থাকে, এদের এক্সট্রা ইলেকট্রন জোড় থাকায়, এটা হাইপার কনজুগেশন, এরা বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়। ফলে বেঞ্জিন বলয়ের এরা থাকাকালীন বেঞ্জিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে, তাই এদের অ্যাক্টিভেটিং গ্রুপ বলে। আর যারা ইলেকট্রন ওখান থেকে বেঞ্জিন বলয় থেকে টেনে নেবে তাদেরকে বলে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এইটা আরেকবার ভালো করে বলছি তোমাদের, কেন অর্থোপেরা বোঝানোর পরে অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপটা বোঝালে তোমাদের সুবিধা হবে। অর্থোপেরা বুঝিয়ে দিই, তারপরে তোমাদের বলছি অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং আরেকবার পুনরাবৃত্তি করব তোমাদের বোঝার সুবিধা আছে, আরেকটু বুঝতে সুবিধা হবে। বেঞ্জিন বলয়ের 6টি কার্বনকে তার অবস্থান অনুযায়ী এখানে যদি একটি কোনো গ্রুপ বা কার্যকরী মূলক এ কি হতে পারে, মিথাইল হতে পারে, অ্যালকিল আর দিলাম, আর হতে পারে, হ্যালোজেন হতে পারে, NH2 হতে পারে, CN হতে পারে, NO2 হতে পারে ইত্যাদি, CHO হতে পারে। এইরূপ গ্রুপ আর বলতে যে কোনো একটি অ্যালকিল মূলক, হ্যালাইড বা কোনো কার্যকরী মূলক, আর এতগুলো যে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কার্যকরী মূলক জেনেছি, এ বলতে যে কোনো একটি কার্যকরী মূলক, এর সাপেক্ষে এই প্রত্যেকটি বাদ বাকি যে 5টি কার্বন আমি অর্থ প্যারা মেটা গ্রুপ মেটা স্থানগুলোকে দেখাতে চাইছি, এর সাপেক্ষে এটাকে বলা হয় অর্থ, ও বলা হয়, এটাকে বলা মেটা, এর সাপেক্ষে এম, এটাকে বলা হয় প্যারা, ঠিক করেসপন্ডিং এর রেসপেক্টে 3 নম্বর স্থান। দেখো এটা কেউ কি বলবো, মেটা, মেটা, এটাও অর্থ। অর্থাৎ এই কার্বনের বাম দিক ডান দিকের দুটো পজিশনকে অর্থ বলা হবে, এবং তার বিপরীত স্থানে অর্থাৎ বিপরীত দিকে প্যারা স্থান, এই দুটো অর্থ একটা প্যারা, এবং তার রেসপেক্টে 3 নম্বর স্থানে আছে কি না মেটা স্থান, মেটা, দুটোকে মেটা বলবো, অর্থ তারপরে দুটো মেটা, অপোজিট থাকবে প্যারা পজিশন। কার্বনগুলোকে এভাবে চিহ্নিত করা হয়েছে অ্যাক্টিভ যদি মূলক অবস্থান করে তার সাপেক্ষে। এবার চলে আসি অর্থপ্যারা অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিংটা আরেকবার পরে বললাম। অর্থপ্যারা মেটা নির্দেশক গ্রুপ কার? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ। আগে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলি। বেঞ্জিন বলয়ে আগে থেকে অবস্থান করছে যে গ্রুপটি, সেই গ্রুপটি বেঞ্জিন বলয়ে আবার একটি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কোনো কার্যকরী মূলক বা গ্রুপ অ্যালকিল মূলক যদি প্রবেশ করতে চায়, আগে থেকে অবস্থানকারী গ্রুপটি যদি ইনকামিং গ্রুপকে, অর্থাৎ এবার যে গ্রুপটি যুক্ত হতে চাইছে তাকে যদি অর্থ আর প্যারা পজিশনে নির্দেশ করে, মেটা নয়, হয় তুমি অর্থতে প্রবেশ করবে অথবা তুমি প্যারাতে প্রবেশ করবে, অর্থ অথবা প্যারায় যে কোনো একটি, দুটো প্রোডাক্ট পাওয়া যায়, তখন যে গ্রুপটি আগে থেকে বেঞ্জিন বলে অবস্থান করছে তাকে বলা হবে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তাকে বলা হবে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। অর্থাৎ বেঞ্জিন বলয়ে আগে থেকে অবস্থানকারী গ্রুপটি নবাগত প্রতিস্থাপককে অর্থ এবং প্যারা স্থানে প্রবেশের যদি নির্দেশ দেয় তখন তাকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কারা? O-
ক্রম দিয়ে দিচ্ছি, দেখো কাজ সক্রিয়তা অর্থোপ্যারাতে সবচেয়ে বেশি হয় সেটাও তোমরা বুঝে যাবে। মোটামুটি এই কয়েকটা দিলাম, অক্সাইড, অ্যামাইড, হাইড্রোক্সিল, এটা কি বলে বলো তো, মিথক্সাইড, অ্যালকিল, হ্যালাইড। সবচেয়ে সক্রিয় হচ্ছে অক্সাইড। এই বেঞ্জিন বলয় যদি অবস্থান করে আগে থেকে অর্থ প্যারা পজিশনে ইনকামিং গ্রুপকে প্রবেশ করাতে সাহায্য করবে। এই গ্রুপগুলো বেঞ্জিন বলয়ে থাকলে, যেহেতু এরা ইলেকট্রন রিচ, বেঞ্জিনও ইলেকট্রন রিচ, এরাই কি করে বেঞ্জিন বলয়ে সক্রিয়তা বৃদ্ধি করে দেয়। এরা অবস্থান করছে, ইনকামিং গ্রুপকে অর্থ প্যারাতে প্রবেশ করাচ্ছে। ইনকামিং গ্রুপ যদি নয় ইলেকট্রন, তারা ইলেকট্রোফাইল অবশ্যই হবে। এরা ইলেকট্রন সমৃদ্ধ, বেঞ্জিন বলয় ইলেকট্রন সমৃদ্ধ, ফলে বেঞ্জিন বলয়ে এরা ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। অর্থাৎ অর্থপ্যারার নির্দেশক গ্রুপগুলি, অর্থাৎ এখানে যদি একটি গ্রুপ, এটা যদি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হয়, সে কি করে অর্থস্থান এবং প্যারাস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিয়ে অর্থপ্যারাস্থানে ইনকামিং গ্রুপগুলোকে, ইলেকট্রোফাইলগুলিকে হয় অর্থ নয় প্যারাস্থানে প্রবেশ করতে সহায়তা করবে। তাই এদের এই সমস্ত গ্রুপ যদি বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকে, তখন বেঞ্জিনের সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার রাসায়নিক সক্রিয়তা বেশি হয়। তাই এদের অ্যাক্টিভিটিং গ্রুপ অ্যাক্টিভ করে, বেঞ্জিন বলয়ের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। এবার তোমাদের প্রশ্ন আসছে, কেন এরা অর্থ প্যারা নির্দেশক মেটা নয় কেন? তার মেকানিজম একটা দেখাই, একটা উদাহরণ দিয়ে আমি দেখাতে চাইছি কেন এরা অর্থ প্যারাতে ইনকামিং গ্রুপকে আনতে চাইছে। আমি এই দুটো গ্রুপ দিয়ে দেখাবো। এর বদলে মিথাইল দিয়ে দেখাবো, সবগুলো গ্রুপে দেখানো যায়, দুটো দিয়ে দেখাচ্ছি কি করে এরা বেঞ্জিন বলয়ে রেজোনেন্সের মাধ্যমে। কারণ কি? কারণ অর্থ প্যারার কারণটা দেখো। এবারে বন্ড দিয়ে দেখাবো কেন NH2 একেবারে অ্যানিলিন, নাইট্রোজেনের উপর একজনের সঙ্গে ইলেকট্রন আছে, এর রেজোনেন্স হয় কি করে সেটা একটু দেখো। এই ইলেকট্রন জোড় এই বন্ধনে দিলে এই যে পাই ইলেকট্রন এই কার্বনের উপর শিফট হলো, অর্থাৎ এখানে ডাবল বন্ড NH2 এটা প্লাস হলো, এইখানে একটা মাইনাস চার্জ চলে এলো। কেন? এই ইলেকট্রন জোড় এখানে শিফট মাইনাস হলো, পরের স্টেপে রেজোনেন্স করবে, ফার্দার এই ইলেকট্রন জোড় এই বন্ডে আসবে, এই ডাবল বন্ড শিফট হয়ে এই কার্বনের মাথায় আসবে। নেক্সট কি হবে তাহলে? এটা প্লাস হবে, ইলেকট্রন দিয়ে দিয়েছে, এখানে মাইনাস হলো, এই কার্বনে মাইনাস, ডাবল বন্ড। নেক্সট দেখো, এইখানে NH2 যা ছিল তাই থাকবে, এই বন্ড এখানে শিফট হলো, এই কার্বন এখানে চলে আসলো, অর্থাৎ এই কার্বনটা মাইনাস হয়ে গেল। ফার্দার স্টেপ, এই বন্ড এখানে এলো, আবার নাইট্রোজেন তার ইলেকট্রন নিয়ে নিল। রেজোনেন্স, এতগুলো রেজোনেটিং স্ট্রাকচার দেখাচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার। ফলস্বরূপ আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসছে, এখানে এটা চলে গেল, NH2 বন্ডগুলো শিফট হয়ে গেল। সামগ্রিকভাবে দেখো আমরা তিনটে স্থানে, 1 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর স্ট্রাকচার আর 3 নম্বর স্ট্রাকচারে, এখানে কোথায় বেশি ইলেকট্রন রিচ? অর্থ পজিশনে। এখানে কোথায়? প্যারা পজিশনে। এখানে কোথায়? অর্থ পজিশনে। অর্থাৎ NH2 গ্রুপ যেটা এর আগে দেখালাম, অ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থ প্যারা নির্দেশক, সে কি করছে? বেঞ্জিন বলয়ে রেজোনেন্সের মাধ্যমে অর্থ এবং প্যারা স্থানে দুটো অর্থ একটা প্যারা স্থানে মাইনাস চার্জ, কার্বনের উপর মাইনাস চার্জ, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। ফলস্বরূপ এটা যে রেজোনেন্স হাইব্রিড পেলে কি হয়, দেখালে কি দেখা যায় যে NH2 গ্রুপ থাকলে এ কি করে না ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়। কোন কোন স্থানে? অর্থ এবং প্যারা স্থানে। NH2 গ্রুপ কি করে? বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব অর্থ প্যারা স্থানে বৃদ্ধি করে। তাই ইনকামিং
ইলেকট্রোফাইলগুলি অর্থ আর প্যারা স্থানে বিক্রিয়া করে। অর্থাৎ অ্যামিন যদি থাকে, NH যদি থাকে, একটি বিক্রিয়া যদি আমি দেখাই, অ্যামিনের যদি আমরা ক্লোরিনেশন, ক্লোরিন Fe চূর্ণ দেওয়া হয়, তাহলে কোথায় প্রবেশ করবে ক্লোরিনগুলো? ইনকামিং Cl, এখানে Cl+ হিসাবে আসবে। Cl+ কোথায় আসবে? আয়রন চূর্ণ এখানে অনুঘটক রূপে কাজ করে। কোথায় আসবে? NH2 আগে থেকে আছে, তার একটা ক্লোরিন আসবে অর্থ পজিশনে, আর একটা ক্লোরিন, দুটো প্রোডাক্ট পাওয়া যাবে, আর একটা ক্লোরিন প্রবেশ করবে প্যারা স্থানে। অর্থাৎ অ্যাক্টিভ অ্যামিন, এটাকে অ্যানিলিন বলে। NH2 থাকলে বেনজিন বলে, NH2 থাকলে নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের ক্লোরিনেশন হয়, এটা আবার পরে জানবে, তবে এর সঙ্গে রিলেটেড করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। যখনই ক্লোরিনেশন, ক্লোরিন আয়রন চূর্ণের উপস্থিতিতে অ্যানিলিনের ক্লোরিনেশন হবে, বিক্রিয়াটির নাম ক্লোরিনেশন। Cl+ একটা অর্থ পজিশনে, একটা প্যারা পজিশনে, দুটো প্রোডাক্ট পাবো। একটা অর্থ পজিশনে প্রবেশ করেছে, একটা প্যারা। এই জন্যই এদেরকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। নেক্সট দেখো, এটাকে আমি অ্যানিলিনে দেখালাম। নাইট্রোজেনের উপর লোন পেয়ার কি করছে? বেনজিন বলয়ে ঠেলে দিয়ে ডিলোকালাইজ বা সঞ্চালনশীল মাধ্যমে অর্থ প্যারাতে। এখানে যদি নিজেরা বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই বুঝতে পারবে, সবগুলো গ্রুপ নিয়ে CH3 থাকে, মিথাইল গ্রুপ থাকে, তখন কিন্তু এখানে ইলেকট্রন রেজোনেন্সের মাধ্যমে হচ্ছে, তখন কিভাবে হয় দেখো। CH3, এই CH3টাকে তিনটে হাইড্রোজেনকে বন্ড দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তিনটে। এখানে কিন্তু ইলেকট্রন জোড় তো নেই, তাহলে কিভাবে রেজোনেন্স হবে না? এখানে হাইপার কনজুগেশন তোমরা শুনেছো, কার্বন হাইড্রোজেন, এই কার্বনটি একটি বলে ডাবল বন্ড থাকা, এখানে হাইপার কনজুগেশন হবে। কার্বনের এই কার্বন হাইড্রোজেন বন্ড ইলেকট্রন জোড় এখানে এলো, এই কার্বন চলে এলো, ঠিক আগের মতো হবে, কিন্তু এখানে হাইপার কনজুগেশন, ওখানে ইলেকট্রন জোড় আর রেজোনেন্স দ্বারা হয়েছিল হাইপার কনজুগেশনের সাহায্যে। দেখো এখানে এই হাইড্রোজেনটা প্লাস হয়ে থাকবে, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, ঠিক অ্যাজ ইউজুয়াল আগে যেটা দেখালাম। এই ইলেকট্রন এখানে আসবে, এখানে যাবে, পরের স্টেপে এই ইলেকট্রন এখানে আসবে, অর্থাৎ এরও রেজোনেন্সের মাধ্যমে আমরা হাইপার কনজুগেশন, এটা মনে রাখবে, এটা হচ্ছে কিন্তু হাইপার কনজুগেশনের দ্বারা। এখানে কি হবে তাহলে? হাইব্রিড কি হবে? ঠিক এইখানে একটা মাইনাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, অর্থাৎ আমরা অর্থ প্যারাস্থানে তিনটে হাইড্রোজেনের যে কোনো একটি হাইড্রোজেন ইলেকট্রন বেনজিন বলয়ে কার্বন হাইড্রোজেনের বন্ডের ইলেকট্রন জোড় বেনজিন বলয়ে ঠেলে দিয়ে বেনজিন বলয়ের অর্থ প্যারাস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, বেনজিন বলয়কে অ্যাক্টিভ করে এবং অর্থ প্যারা নির্দেশক রূপে কাজ করে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো মেটা নির্দেশক। মেটা নির্দেশক কাদের বলা হবে না? বেনজিন বলয়ে যে সকল মূলক বা কার্যকরী গ্রুপগুলি পূর্বে থেকে অবস্থান করে নতুন আগত ইলেকট্রোফাইল বা ইনকামিং গ্রুপগুলিকে মেটা স্থানে প্রবেশ করার জন্য নির্দেশ করবে, মেটা স্থানে প্রবেশ করার জন্য নির্দেশ করবে, তাদেরকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ। যেমন কারা? মেটা নির্দেশক গ্রুপ, তাতে যদি অ্যাক্টিভিটি ক্রম অনুযায়ী আমরা সাজাই, মেটা নির্দেশক গ্রুপগুলোকে হবে NO2, তারপরে আসবে এদিকে গেলে তোমাদের একটু সমস্যা হবে, NO2 CN, তারপর SO3H, এইরূপ CHO, COOH, তারপরে অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ,
নাইট্রো গ্রুপ, সায়ানো গ্রুপ, সালফোনেট গ্রুপ, অ্যাসিড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কিটো গ্রুপ, এগুলো হচ্ছে সব মেটা নির্দেশক গ্রুপ। আপাতত এইগুলো বিশেষভাবে মুখস্থ রাখার চেষ্টা করবে। নাইট্রো গ্রুপ, সায়ানো গ্রুপ, সালফোনেট গ্রুপ, অ্যাসিড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কিটো গ্রুপ, এগুলো হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। কেন? তো ওটা বুঝিয়েছি। আর আরেকবার বলছি, এরা যদি এর স্থানে, অর্থাৎ এই বেঞ্জিন বলয়ের এর স্থানে নাইট্রোস অথবা সায়ানো বা এটা অথবা এটা থাকে, তাহলে ইনকামিং গ্রুপকে, অর্থাৎ এর পরে যে ইলেকট্রোফাইল এসে যুক্ত হতে চাইছে, তাকে কিন্তু কোথায় প্রবেশ করাবে? এরা মেটা স্থানে প্রবেশ করায়। গ্রুপগুলো মনে রাখলে তবেই মেটা নির্দেশক, মেটা অবস্থানে যে এরা প্রবেশ করাবে সেটা তোমাদের মাথায় রাখতে সুবিধা হবে। কারণ কি? এবার কারণটা দেখাই। এবং আর এখানে এদেরকে আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এদেরকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলে। কেন না? এই গ্রুপগুলো কিন্তু বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, বেঞ্জিন বলয় ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করে, ইলেকট্রোফাইলগুলো সহজে এসে আক্রান্ত হতে পারে না। ফলে এরা যদি বেঞ্জিন বলয় থাকে, বেঞ্জিন বলয়ের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশন রেট বা বিক্রিয়া করার প্রবণতা কমে যায়, তাই এদেরকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলে। এবার একটা উদাহরণ দিয়ে দেখাই কিভাবে ওরিয়েন্টেশন, এদের ওরিয়েন্টেশনটা কি, কিভাবে এরা অর্থ প্যারা না হয়ে মেটা নির্দেশক হচ্ছে। আমি NO2 দিয়ে করছি একটা গ্রুপ। NO2 যদি থাকে, NO2 এর বন্ডিংটা দেখাতে হবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই মাইনাস, একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড দিয়ে মাইনাস চার্জ, একটা অক্সিজেন ডাবল বন্ড থাকে, আর নাইট্রোজেন প্লাস। যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন ঘাটতি যুক্ত একটি পরমাণু যা বেঞ্জিনের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই ইলেকট্রন ঘাটতি থাকায় এই ইলেকট্রন চাইবে কি করে বেঞ্জিন বলয় যেহেতু ইলেকট্রন সমৃদ্ধ, এ সহজে এখানে ইলেকট্রন দিতে পারবে। মানে অর্থাৎ বেঞ্জিন বলয় একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ইলেকট্রন রিচ হয়, মানে ইলেকট্রন নিজে নিতেও পারে আবার দিতেও পারে। অর্থাৎ বেঞ্জিন বলয়তে ইলেকট্রন অন্য কোনো ইলেকট্রন ঘাটতিযুক্ত অংশ থাকলে তাকে ইলেকট্রন দিতে পারে, আবার ইলেকট্রন নিতেও পারে। ছটি আছে, ওটাও রেজোনেন্স করাতে পারবে ইলেকট্রন নিয়ে। তাহলে দেখো এখান থেকে ইলেকট্রন জোড় ফিরে আসছে, বা এখানে রেজোনেন্সে ইলেকট্রন দিয়েছে, তাহলে কি হবে? নাইট্রোজেনের সঙ্গে একটা ডাবল বন্ড দিয়েছে, মানে ডাবল বন্ড তৈরি হলো, নাইট্রোজেন স্যাচুরেটেড হয়ে গেল, ডাবল বন্ড অক্সিজেন। কিন্তু এখানে যেহেতু ইলেকট্রন এই কার্বন থেকে সরে এলো, এখানে কিন্তু প্লাস চার্জ, এই অর্থ পজিশন প্লাস চার্জ হলো। নেক্সট স্টেপ, এই প্লাস চার্জ বিলোকাল সঞ্চরণশীল হবে, এই পাই ইলেকট্রন এই প্লাস চার্জকে স্যাচুরেট করার জন্য এখানে চলে এলো ইলেকট্রন জোড়। আগে যা ছিল তাই থাকবে, এটা যা ছিল তাই আছে, সেটাকে রাখছি না। তাহলে দেখো এখানে ডাবল বন্ড হলো, এইখানে কিন্তু আর প্লাস, এখানে যেহেতু ইলেকট্রন সরে গিয়েছে, ফার্দার এই ইলেকট্রনটা আবার এখানে সরলো, অর্থাৎ ডাবল বন্ড হলো, এখানে দেখো প্লাস চার্জ হয়ে যাচ্ছে। এই অর্থ পজিশনে দণ্ড কালার দিয়ে বুঝতে সুবিধা হবে। এই অর্থ পজিশনে একটা প্লাস চার্জ, এই প্যারা পজিশনে প্লাস চার্জ, এই অর্থ পজিশনে প্লাস চার্জ। অর্থ পজিশনগুলো অর্থাৎ রেজোনেন্স হাইব্রিড যদি আঁকি, তাহলে দেখতে পাচ্ছি মেটা নির্দেশক গ্রুপ, এখানে NO2 ছিল, NO2 কি করছে? ইলেকট্রন ঘাটতি ঘটাচ্ছে এবং অর্থ ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। অর্থ পজিশনগুলোতে ইলেকট্রনের ঘাটতি প্লাস চার্জ প্রকাশ করছে। এখন ইলেকট্রোফাইল যদি আসে, তাহলে এখন তোমরা ঘাবড়ে যাও না যে তাহলে ওটাও তো অর্থপ্যারা নির্দেশক বলতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে E+ যখন আসবে, সে নিশ্চিত রূপে দেখেই বুঝতে পারছো তারা কখনোই এই দুটো অর্থ বা প্যারা পজিশনে ইলেকট্রোফাইল E+ যুক্ত A+ U+ প্লাসে প্লাস কখনো ইলেকট্রন ঘাটতি যুক্ত হবে না, তারা প্রশমিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই ঘুরিয়ে বলা যায়, যেহেতু মেটা নির্দেশক গ্রুপগুলি অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব, ভালো করে মন দিয়ে শোনো, ইলেকট্রন ঘনত্ব অর্থ এবং প্যারা পজিশনে হ্রাস করে কমিয়ে দিচ্ছে, নিশ্চিতভাবে তাহলে মেটা স্থানে ইলেকট্রন কি তুলনামূলকভাবে এর অর্থ প্যারার তুলনায় মেটা পজিশনে যেহেতু কোনো চার্জ প্রকাশ হয়নি, তাই ইলেকট্রোফাইলটা কোথায় আসতে পারে? এই মেটা স্থানেই প্রবেশ করতে পারে। অর্থাৎ ইলেকট্রোফিলিক
সাবস্টিটিউশন মেটা নির্দেশক গ্রুপের ক্ষেত্রে কেবলমাত্র প্রবেশ করতে পারে মেটা স্থানে। কেন না মেটাতেই ইলেকট্রন কম্পারেটিভলি চার্জ প্রকাশ হয়নি, তবে অর্থপ্যারার তুলনায় মেটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তাই ইলেকট্রোফাইল বিক্রিয়ার হার কিন্তু কম হবে। অর্থপ্যারা নির্দেশকের তুলনায় মেটা নির্দেশক গ্রুপগুলির বিক্রিয়ার মেটাতে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন রেট এবং রিঅ্যাকশন করার গতি এবং সক্রিয়তা কম হবে। তাহলে মেটা স্থানে এরা প্রবেশ করছে অর্থপ্যারা ধনাত্মক চার্জ হওয়ার কারণে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা রেজোনেন্স হাইব্রিড, আর এটা টোটাল এইগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। অর্থপ্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি ঘটছে দেখালাম। এরকমভাবে আমরা সায়ানাইডেও যদি দেখাই, সায়ানাইডে দেখো সি ট্রিপল বন্ড এন, তো এখানে যখন দেখাবে নিজেরা যখন তৈরি করো, যদি এখানে কার্বনটা এখানে দেবে, এই ট্রিপল বন্ডের নাইট্রোজেন, কার্বনের 4টে হ্যান্ড আছে, নাইট্রোজেনে দেখো এখান থেকে ইলেকট্রন জোড়ে এটা আনবে, এই ইলেকট্রন এখানে নেবে, ফলে ওই না মনে রাখবে এই গ্রুপগুলোর প্রত্যেককে কিন্তু কোনো না কোনো পরমাণু দ্বারা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনের শিফটিং ঘটবে। কোথায়? এই গ্রুপগুলোতে তারা রেজোনেন্স করবে, ফলে ইলেকট্রনের ঘাটতি ঘটলে কোথায় কোথায় ইলেকট্রন ঘাটতি হচ্ছে? অর্থপ্যারাতে ঘাটতি হওয়া মানে কি? কোথায় ইনকামিং ইলেকট্রোফাইলটা যুক্ত হবে না মেটা স্থানে। ওই জন্য এদেরকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ এবং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। একটা উদাহরণ দিই, মনে করো NO2, এখানে যদি আমরা ক্লোরিনেশন দিই, ক্লোরিন দেওয়া হয়, ক্লোরিন এবং আয়রন চূর্ণ, এই উষ্ণতা লাগে আর কন্ডিশন লাগে, কারণ সহজে হয় না। নাইট্রোবেঞ্জিনের ক্লোরিনেশন করলে এই ক্লোরিন প্রবেশ করবে কোথায়? মেটা স্থানে। নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশন করা হয় মিশ্র অ্যাসিড দিয়ে, কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4, তাপমাত্রা হিট দেওয়া হলো, নাইট্রোবেঞ্জিনের যে নাইট্রেশন হয় অর্থাৎ আরো একটি NO2 প্রবেশ করে, সেও কিন্তু কোথায় প্রবেশ করবে না মেটা স্থানে। আরো বেশি উষ্ণতা বাড়লে উষ্ণতা বাড়লে আরেকটি মেটা এক এখানেও আসতে পারে, যদি উষ্ণতা আরো বাড়ানো যায়। গ্রেটার উষ্ণতা দিলে 3টে মেটা স্থানে নাইট্রো গ্রুপ প্রবেশ করতে পারে। এই নাইট্রেশন, এটা হ্যালোজেনেশন, ক্লোরিন কোথায় প্রবেশ করছে? মেটা স্থানে। এর ক্ষেত্রে দেখো ইনকামিং যে গ্রুপ Cl+ সে কোথায়? মেটা স্থানে। এই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের ফলে যে বিকারক বা ইলেকট্রোফাইল তৈরি হয় সেটা হচ্ছে NO2+। এই NO2+টা কোথায় আসছে? এই দুটো মেটা স্থানে। তুলনামূলকভাবে কম তাপমাত্রা, একটা বেশি তাপমাত্রায় সবগুলো মেটা স্থান ফুলফিল হয়ে যাবে। 135 ট্রাইনাইট্রোবেঞ্জিন তৈরি হবে। এটা কি হবে? মেটা ট্রাইনাইট্রোবেঞ্জিন, এটা হচ্ছে মেটা ক্লোরোনাইট্রোবেঞ্জিন, এটা ট্রাইনাইট্রোবেঞ্জিন। তাহলে অর্থপ্যারা মেটা নির্দেশক গ্রুপ কারা এবং কিভাবে তারা অর্থপ্যারা নির্দেশক ও মেটা নির্দেশক হচ্ছে, বেঞ্জিন বলয়ের সক্রিয়তা কোনটি বৃদ্ধি করছে কোনটি হ্রাস করছে সেটা নিয়ে আলোচনা করলাম। আজকের আপাতত এই পর্যন্তই থাক। পরের দিন বেঞ্জিনের প্রস্তুতি ও বেঞ্জিনের বিক্রিয়াতে প্রবেশ করব। আপাতত অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কারা, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কিভাবে বেঞ্জিন বলয়ে বিক্রিয়া করে সেটা নিয়ে তোমাদের মতো করে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।